আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের টানা 21 দিনের ফিজিক্স লাইভ ক্লাসের আজকে 11 নাম্বার পর্বে। ঠিক আছে, আমরা প্রায় 10টা দিন অতিক্রম করে ফেলেছি। সো আজকে আমরা 11 নাম্বার পর্বে হাজির হয়েছি। সো আজকে আমরা দেখব আমাদের ফিজিক্সের সবচেয়ে মজার একটি চ্যাপ্টার, ফিজিক্সের সেকেন্ড পেপারের সবচেয়ে মজার একটি চ্যাপ্টার, চ্যাপ্টার 8 আধুনিক পদার্থবিজ্ঞান, যাকে আমরা মডার্ন ফিজিক্স বলি। মডার্ন ফিজিক্স নাম শুনলেই মনে হয় এটা খুবই মজার একটা চ্যাপ্টার হবে, মডার্ন হবে ফিজিক্সটা। সো এই মডার্ন ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আজকের এই লাইভ ক্লাসটি। সো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা খুব দ্রুত মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে, যাতে তারা এক্ষুনি লাইভ ক্লাসে হাজির হয়ে যেতে পারে। এবং তোমরা আজকে লাইভ ক্লাসের এই যে লিঙ্কটি, এটি শেয়ার করে দাও, নিজের টাইমলাইনে শেয়ার করে দাও, যত গ্রুপে তুমি জয়েন আছো সব গ্রুপে, যাতে করে 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে যায় ফিজিক্সের ভালোবাসা। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত শেয়ার এবং মেনশন করতে থাকো। আজকে লাইভ ক্লাসে আমরা দেখবো আমাদের ফিজিক্সের সবচেয়ে মজার একটি চ্যাপ্টার আধুনিক পদার্থবিজ্ঞান। এই আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু টপিক আমরা দেখব। বলতে গেলে মোটামুটি আমি চেষ্টা করবো আজকে পুরোপুরি একটা চ্যাপ্টার কাভার দিয়ে দেওয়ার আর কি। সো তোমরা যারা আসা শুরু করেছো খুব দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, এবং সবাই চলে আসলে আমরা আমাদের লাইভ ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। ওকে, তাহলে আজকের ক্লাসের টপিকটাকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে, মডার্ন ফিজিক্স আমি একটু করে লিখছি। সো দেখো আজকের ক্লাসের টপিক হচ্ছে মডার্ন ফিজিক্স। তোমরা একটু খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও সবাই আস্তে আস্তে, এবং আজকের লাইভ ক্লাসের লিঙ্কটা সব গ্রুপে শেয়ার করে দাও, মডার্ন ফিজিক্স। ওকে, সো মডার্ন ফিজিক্স নাম শুনলেই মনে হয় খুবই মডার্ন, খুবই ইন্টারেস্টিং, খুবই মজার মজার জিনিস নিয়ে আলোচনা করা হবে, এবং আসলেই তাই। আইনস্টাইনের আপেক্ষিকতার মতো সবচেয়ে মজার জিনিসটা কিন্তু এই মডার্ন ফিজিক্স আলোচনা করা হয়েছে। এই মডার্ন ফিজিক্স আছে আমাদের সবচেয়ে মজার মজার টপিকগুলো। ঠিক আছে, সো আজকে লাইভ ক্লাসের ভিডিও ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, তোমরা কেমন আছো, কে কোন টিমের কোথায় থেকে ক্লাস করছো সেটাও জানাবে। পাশাপাশি খুব দ্রুত কমেন্টে মেনশন করতে থাকো তোমার সব ফ্রেন্ডদেরকে, যাতে তারা তোমার মেনশন পেয়ে আজকে লাইভ ক্লাসটিতে হাজির হতে পারে। ঠিক আছে, এবং একটু করে শেয়ার করে দাও, টুক করে শেয়ার বাটনগুলো ক্লিক করতে থাকো বিভিন্ন গ্রুপে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, অথবা আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে ছড়িয়ে দাও তোমার ফ্রেন্ডদের মাঝে। ওকে, সো আজকে লাইভ ক্লাসে আমরা মডার্ন ফিজিক্স এই চ্যাপ্টারটা মোটামুটি কভার দেওয়ার চেষ্টা করব। সো একটু করে বলে রাখি, এখানে অনেকেই আছে যারা আজকে প্রথম লাইভ ক্লাসে জয়েন করেছে। সো তাদের জন্য যদি আমি একটু বিস্তারিতভাবে আমাদের প্রোগ্রাম সম্পর্কে বলি, তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্সে 21 দিনের 21টি ফ্রি লাইভ ক্লাস। এই 21টি ফ্রি লাইভ ক্লাসে তোমার ফিজিক্স পুরো বইটা কভার দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ফিজিক্সের পুরো বইয়ের 21টি চ্যাপ্টার কভার দেওয়ার চেষ্টা করব। সো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি 4 স্টেপ প্রিপারেশন, যার প্রথম স্টেপটি হচ্ছে ভালো করে লাইভ ক্লাসটি করা। দ্বিতীয় স্টেপটি হচ্ছে লাইভ ক্লাসে আমি মুখ দিয়ে যা যা বলবো তা তা নোট করে লাইভ ক্লাসের শেষে ছবি তুলে গ্রুপে শেয়ার করে দেওয়া। এতে করে যদি তোমার মন মানসিকতা কিংবা মেন্টালিটি থাকে যে আমি যে নোটটা করব সেটা তো শেয়ার করতে হবে, সবাই দেখবে, তাহলে অবশ্যই দেখা যাবে। সবাইকে দেখানোর জন্য হলেও তুমি তোমার নোটটা অনেক সুন্দর করে করছো। লস কিন্তু তোমার না, লস কিন্তু তোমার না, আমারও না, কারো না, বরঞ্চ তোমার লাভ। কারণ মানুষকে দেখানোর জন্য হয়তো তুমি সুন্দর করে নোট করেছো, কিন্তু তুমি সুন্দর করে নোট করেছো সেটাই তোমার সম্পত্তি হয়ে গেল। কাজেই আমরা শুরু থেকে এই মেন্টালিটি নিয়ে ক্লাস করতে বসি যে আমি মুখ দিয়ে যা যা বলবো, যা যা পড়াবো তাই সুন্দর করে নোট করে ক্লাস শেষে সাথে সাথে গ্রুপে শেয়ার করে দিতে হবে। এটা খারাপ নয়, এটা শো অফ নয়, এটাকে আমরা বলি কম্পিটিশন। প্লিজ ডোন্ট টেক ইট অ্যাজ এ শো অফ। তুমি তোমার সুন্দর সুন্দর নোটগুলো শেয়ার করবে, এটা শো অফ না, এটা হচ্ছে কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অ্যান্ড ইটস পজিটিভ কম্পিটিশন। ওকে, এই ধরনের সবগুলো কিন্তু আমরা চাই। এর পরবর্তীতে 3 নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে ফ্ল্যাশ বুক। আমরা তোমাদেরকে আজকে মডার্ন ফিজিক্সের উপর একটা ফ্ল্যাশ বুক দিয়ে দিব। এই ফ্ল্যাশ বুকে তুমি পেয়ে যাবে আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর সবচেয়ে টপ 10 কোয়েশনগুলো, এবং এই 10টা প্রশ্ন যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে যাও অবশ্যই তুমি পার পেয়ে যাবে তোমার টেস্ট পরীক্ষায়, পার পেয়ে যাবে তোমার বোর্ড পরীক্ষায়, পার পেয়ে যাবে তোমার এডমিশনে ইনশাল্লাহ। সো আমাদের থার্ড স্টেপ হবে এই ফ্ল্যাশ বুকটা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা করে পড়া ভালো করে। আর 4th স্টেপ হবে কি, তুমি যে লাইভ ক্লাসটা করেছো, নোট শেয়ার করেছো, ফ্ল্যাশ বুক পড়েছো, একটু যাচাই করে নেওয়া যে আমার প্রিপারেশনটা কেমন, আমার অবস্থানটা কোথায়, আমি কেমন পড়াশোনা করছি আর কেমন পড়াশোনা করতে হবে। সো নিজেকে যাচাই করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর নিজেকে যাচাই করে নেওয়ার জন্য তোমাদের জন্য থাকছে আগামীকাল রাত 11টায় ফ্ল্যাশ এক্সাম। সো প্রথমে লাইভ ক্লাসটা করব 1 নম্বর স্টেপে, 2 নম্বর স্টেপে নোট শেয়ার করে দিব, 3 নম্বর স্টেপে ফ্ল্যাশ বুক পড়বো, আর 4 নম্বর স্টেপে অবশ্যই ফ্ল্যাশ এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিব। এই 4টা স্টেপেই কিন্তু চলে আসছে বিগত 10 দিন ধরে আমাদের প্রোগ্রাম
প্রোগ্রামটা আজকে 11 নাম্বার পর্বে আমরা হাজির হয়েছি। সো তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এসেছো তোমাদের প্রতি আমার আরও অনুরোধ হচ্ছে, আমাদের এই লাইভ ক্লাসটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই দ্বিধাবোধ করবে না ছড়িয়ে দিতে 56,000 বর্গ মাইল। সো সেটার জন্য অবশ্যই এক্ষুনি মেনশন করে দাও যত ফ্রেন্ডের নাম মাথায় আসে এবং শেয়ার করতে থাকো যতগুলা গ্রুপে তুমি জয়েন আছো। সো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। তার আগে একটা বিষয় না জানালেই নয়, সেটি হচ্ছে তোমরা যারা খুব কষ্ট করে লাইভ ক্লাস চলাকালীন সময়ে মেনশন করতে থাকবে, শেয়ার করতে থাকবে, ছড়িয়ে দিবে 56,000 বর্গ মাইল, তাদের জন্য থাকছে আকর্ষণীয় হেডফোন। সো কে হচ্ছ হেডফোন বিজয়ী সেটাই অপেক্ষায় রইলাম। ওকে, আমরা মডার্ন ফিজিক্সের একটি ক্লাস অলরেডি নিয়েছি, প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাস আমরা বেসিক্যালি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এটার ভিত্তিতে তোমাদেরকে পড়িয়েছি আমাদের জীবনটা কি, হোয়াট ইজ আওয়ার লাইফ, এরপর আমাদের সময়টা কি। এবং তোমরা নিশ্চয়ই এই ক্লাসটি করেছো। সো আমি আশা করছি তোমরা এই ক্লাসটি করেছো যে আমাদের জীবনটা কি, আমাদের লাইফটা কি, হোয়াট ইজ টাইম, সময় কি আসলে, এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী সময় বাড়ে কমে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সো আমরা গত দিনের ক্লাসটা ছিল পুরোটা একটা থিওরিটিক্যাল ক্লাস, একটা আমরা মোটামুটি আইনস্টাইনের কথাগুলো বোঝার ট্রাই করেছি। এবং এই ক্লাসটি, গত দিনের ক্লাসটি কিন্তু পরীক্ষার সাথে খুব বেশি রিলেটেড ছিল না, কারণ আমরা গতদিন তোমাদেরকে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি ফিল দেওয়ার চেষ্টা করেছি, এবং ফিল কিন্তু আমাদের পরীক্ষায় খুব বেশি আসে না। সো আজকে আমি চেষ্টা করব মডার্ন ফিজিক্স এই পুরো চ্যাপ্টার থেকে আমাদের এক্সামে কি কি আসে, সো এক্সাম রিলেটেড করে তোমাকে পড়ানোর জন্য, যাতে করে তুমি তোমার টেস্ট পরীক্ষায় গা বাঁচাতে পারো, বোর্ড পরীক্ষায় ভালো করতে পারো, এবং এডমিশনও ভালো করতে পারো। সো এখন আমরা আজকের ক্লাসটা বেসিক্যালি পুরো চ্যাপ্টারের উপরে এক্সাম রিলেটেড কি কি আসতে পারে, আমাকে কি কি পড়তে হবে, এসব বিষয় নিয়ে বলবো। তোমাদেরকে বলে রাখি, সেটা ফিজিক্স হোক কিংবা বায়োলজি হোক কিংবা কেমিস্ট্রি হোক কিংবা ম্যাথ হোক, যে সাবজেক্টে আমি পড়ি না কেন, যে চ্যাপ্টারে আমি পড়ি না কেন, সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি আবার বলছি 21 ব্যাচকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখনই কোনো একটা চ্যাপ্টার পড়তে যাব, যখনই কোনো একটা চ্যাপ্টার শুরু করতে যাব, অবশ্যই ওই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা আমাকে জানতে হবে। কোনো একটা চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপ যদি আমার জানা থাকে, তাহলে আমার জানা হয়ে গেল এই চ্যাপ্টারটার গভীরতা কতটুকু, এই চ্যাপ্টারে কি কি আছে, এবং একজন শিক্ষক, একজন টিচার এই চ্যাপ্টারটা কিভাবে করে যাবে সেই বিষয়টা। সো আজকের ক্লাসটা শুরু হবে মডার্ন ফিজিক্সের চ্যাপ্টার ম্যাপ দিয়ে। ওকে, সো ভালো করে খেয়াল করো মডার্ন ফিজিক্সের চ্যাপ্টার ম্যাপটা। আমাদের এই মডার্ন ফিজিক্সকে আমরা তিনটা প্রধান অংশে ভাগ করতে পারি। সো আমাদের মডার্ন ফিজিক্সকে আমরা তিনটা প্রধান অংশে ভাগ করে নিব। ওকে, একটা অংশে থাকবে রিলেটিভিটি, যার বাংলা হচ্ছে আপেক্ষিকতা। সো আমি বাংলাটা লিখছি না। দ্বিতীয় অংশ হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, যেখানে থাকবে কোয়ান্টাম থিওরি নিয়ে কথাবার্তা। এবং তৃতীয় অংশে থাকবে, দেখো একটা অংশে আছে আমাদের রিলেটিভিটি, আরেকটা অংশে আছে আমার কোয়ান্টাম অংশটা, কোয়ান্টাম ফিজিক্স, আরেকটা হচ্ছে রিলেটিভিটি। সো এই চ্যাপ্টারের তৃতীয় অংশে থাকবে এই দুটার মিশ্রণ, অর্থাৎ রিলেটিভিটি এবং কোয়ান্টাম একসাথে মিক্স হয়ে যেটা হবে সেটা। সো এই চ্যাপ্টারের প্রধান অংশ কয়টা? প্রধান অংশ হচ্ছে তিনটা। এই চ্যাপ্টারের প্রথম দিকে আলোচনা করা হয়েছে রিলেটিভিটি নিয়ে, সেকেন্ড অংশে আলোচনা করা হয়েছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে, থার্ড অংশে আলোচনা করা হয়েছে রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম নিয়ে। সো এই চ্যাপ্টারে কি কি আছে? রিলেটিভিটি আছে, কোয়ান্টাম ফিজিক্স আছে, রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম ফিজিক্স আছে। সো আমি এই বিষয়টা জানাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার জানবো এরা ছিল প্রধান শাখা, এদের আন্ডারে যেসব প্রশাখা আছে সেসব প্রশাখা সম্পর্কে আমরা জানবো। আমরা যখন রিলেটিভিটি পড়তে যাব তখনই আমরা দেখতে পাবো সেখানে লেখা আছে বেসিক্যালি রিলেটিভিটি দুই ধরনের। একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বাই আইনস্টাইন, আর একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বাই আইনস্টাইন। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আমাদের জন্য না, ইন্টারের জন্য না, ইন্টারের সিলেবাস বহির্ভূত, এটা হায়ার লেভেলের জন্য। আমরা যেটা পড়ি সেটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কথা বলছি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে আমাদের বইয়ে 4টা টপিকস নিয়ে আলোচনা করেছে। প্রথম অংশটা হচ্ছে কাল দীর্ঘায়ন, অর্থাৎ ইংলিশে যাকে বলা হচ্ছে টাইম ডাইলেশন। সো এই কাল দীর্ঘায়ন নিয়ে কিন্তু আমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে কিভাবে কালটা দীর্ঘ হয়ে যায়, টাইম ডাইলেক্ট হয়ে যায়। এর পরবর্তীতে হচ্ছে দৈর্ঘ্য সংকুচন, এটাও কিন্তু গত দিনের কনসেপ্টের সাথে অনেকটাই মিলে যায়, দৈর্ঘ্য সংকুচন। সো আজকে চেষ্টা করব আলোচনা করার, অর্থাৎ লেন্থ কন্ট্রাকশন, আমি ইংলিশেও লিখে দিচ্ছি কন্ট্রাকশন। সো এই চ্যাপ্টারে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাই রিলেটিভিটির আরেকটা প্রশাখা হচ্ছে ভর বৃদ্ধি।
তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে সময়, তোমার কাছে মনে হতে পারে দৈর্ঘ্য, তোমার কাছে মনে হতে পারে ভর, এই জিনিসগুলা চিরন্তন, এই জিনিসগুলা কখনো পরিবর্তন হয় না। কিন্তু না না না, মডার্ন ফিজিক্স মডার্ন কথাবার্তা বলা শুরু করেছে। মডার্ন ফিজিক্স আমাদেরকে জানান দিচ্ছে না, কাল, দৈর্ঘ্য, ভর এসব জিনিস চিরন্তন নয়, আজীবন স্থির কনস্ট্যান্ট থাকবে না, এরাও চেঞ্জ হতে পারে, এরাও আপেক্ষিক। আপেক্ষিক শব্দের অর্থ হচ্ছে এক একজনের কাছে এক এক পরিবেশে এক এক সময়ে এক এক ক্ষেত্রে এক এক রকম হতে পারে। দিস ইজ কল সহজ বাংলায় আপেক্ষিক। সো আমাদের ভরটা বেড়ে যেতে পারে, কমতে পারে, ভর বৃদ্ধি, ইংলিশে যাকে বলা হচ্ছে ম্যাস ইনক্রিজ। সো আরেকটু সামনে গেলেই তোমার জীবনটা না সার্থক হয়ে যাবে, কেননা তুমি আরেকটু সামনে গেলেই দেখতে পাবে সেই ছোট্টবেলা থেকে ফিজিক্স বললে আমরা যাকে বুঝতে পারতাম, যখন আমরা সায়েন্স পড়িনি, যখন আমরা সায়েন্স নিই নাই, যখন আমরা সায়েন্সের সাথে সম্পর্ক গড়ে ওঠে নাই, তখন আমরা যাকে দেখেছি সেই বিখ্যাত জিনিস E = mc স্কয়ারের দেখা মিলবে একটু সামনে গেলেই। সো আমাদের এই চ্যাপ্টারে চ্যাপ্টার ম্যাপ নিয়ে কথা বলছিলাম। চ্যাপ্টার ম্যাপের ক্ষেত্রে প্রথম দিকে আছে রিলেটিভিটি। সেই রিলেটিভিটিতে 4টা টপিকস নিয়ে আলোচনা করেছে। প্রথমেই আছে কাল দীর্ঘায়ন, তারপর দৈর্ঘ্য সংকোচন, তারপর ভর বৃদ্ধি, এরপর হচ্ছে E = mc স্কয়ার, অর্থাৎ শক্তি যেখানে ভরও সেখানে। মনে রাখবে, একটা সমীকরণের এক পাশে একজন আছে, আরেক পাশে একজন আছে, এ কথার অর্থ হচ্ছে তারা দুজন রিলেটেড। যেমন শক্তি আছে এক পাশে, ভর আছে আরেক পাশে, এ কথার অর্থ হচ্ছে শক্তির সাথে ভরের একটা আত্মীয়তা আছে। এটাকে বলা হচ্ছে শক্তি ভর সমতুল্যতা, অর্থাৎ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট শব্দের অর্থ হচ্ছে সেম জিনিস, তাহলে ভর আর শক্তি মোটামুটি সেম জিনিস বলা যায়। এই কথাটা প্রথম জানান দিয়েছিলেন আইনস্টাইন E = mc স্কয়ারের কথা। এর পরবর্তীতে আমরা যখন আমাদের চ্যাপ্টারের একটা অংশ শেষ করে ফেলবো, আমরা একটু সামনের দিকে যাওয়া শুরু করব, তখন দেখা মিলবে কোয়ান্টাম ফিজিক্সের। সো কোয়ান্টাম ফিজিক্সের জনক বলা হয় ম্যাক্স প্ল্যাঙ্ককে, যদিও এখানে ভূমিকা রেখেছে আইনস্টাইন সহ আরও অনেকে। সো কোয়ান্টাম ফিজিক্স বললেই বেসিক্যালি আমি কয়েকজনের নাম নিব। একজন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপর হচ্ছে আইনস্টাইন, তারপর ডি ব্রকলি, শ্রোডিঙ্গার, এরপর একদম লেটেস্ট যদি কারো নাম নিতে হয় রিচার্ড ফেইম্যান। হ্যাঁ, সো এবং তোমরা যে আনন্দিত হবে যে কোয়ান্টাম ফিজিক্সের উপর আমিও মোটামুটি অনেকটা রিসার্চ করার ট্রাই করেছি, সামনে আরেকটা করব, দোয়া করো। সো কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আমার কিছু কাজ করার ইচ্ছা আছে এবং আমার কয়েকটা প্রজেক্ট আছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। কোয়ান্টাম ফিজিক্সের উপর আমার কিছু কাজ আছে আর কি, যাই হোক। সো এই কোয়ান্টাম ফিজিক্স এটা হচ্ছে ফিজিক্সেরও অন্যতম সৌন্দর্য একটা জিনিস, যে আসলে মডার্ন ফিজিক্সে এসে ফিজিক্স তার নতুন একটা রূপ পেয়েছে। ফিজিক্স জিনিসটা যে সুন্দর, ফিজিক্স জিনিসটা যে আসলে আমাদের প্রকৃতিকে অনেক সুন্দর করেছে, আমাদের বেঁচে থাকাটাকে অনেক সুন্দর করেছে, এই বিষয়টা দেখা যায় কোয়ান্টাম ফিজিক্সে। সো কোয়ান্টাম ফিজিক্সে গিয়ে আমরা 3টা টপিক্স নিয়ে আলোচনা করব। কয়টা টপিক্স? 3টা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব আজকে, কিন্তু আমরা এই টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথম দিকে কোয়ান্টাম ফিজিক্সে যখন আমরা যাওয়া শুরু করব, তখন প্রথম দিকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যার জন্য আমার তোমার বাবা আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আইনস্টাইন যার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ফটো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, তারপর ইলেকট্রিক, তার মানে আলোর সাথে তিনি ইলেকট্রিকের একটা সম্পর্ক দেখিয়েছিলেন। সো এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক অ্যাকশন, যাকে বাংলা করলে হবে কি ফটো তড়িৎ ক্রিয়া। সো এই ফটো ইলেকট্রিক অ্যাকশন নিয়ে চ্যাপ্টারে আমরা পড়াশোনা করব কোয়ান্টাম ফিজিক্সে। তোমাদেরকে বলেছিলাম কোয়ান্টাম ফিজিক্সের 3টা প্রশাখা আছে। সো আমরা একটা প্রশাখা দেখেছি, আরও 2টা প্রশাখা সম্পর্কে আমরা দেখব এখানে। 2 নম্বর প্রশাখা হচ্ছে এক্স রে। সে আজকে থেকে 100 বছর আগে তোমরা নিশ্চয় নাম শুনেছ রনজ্যান্টের কথা, যিনি প্রথম এক্স রে আবিষ্কার করেছিলেন। তো এই এক্স রের কনসেপ্টগুলোও কিন্তু কোয়ান্টাম ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা হয়। এক্স রে, আজকে কিন্তু আমরা এক্স রে করি, এই এক্স রে কীভাবে করা হয় কোয়ান্টাম ফিজিক্স সেটা ব্যাখ্যা করেছে। সো 3 নাম্বার লাস্ট যে টপিকটা নিয়ে কোয়ান্টাম ফিজিক্সে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, কৃষ্ণ বস্তু বিকিরণ।
ওকে, আমরা ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথা বলার চেষ্টা করব। সো এর পরবর্তীতে আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখা যাবে তুমি যে এতক্ষণ ধরে রিলেটিভিটি পড়েছো এবং কোয়ান্টাম ফিজিক্স পড়েছো, এবার তাদের একটা সেতু তৈরি করব, আমরা তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি করব, কানেকশন জাংশন তৈরি করব। কিসের মধ্য দিয়ে? তৃতীয় পার্টে এসে রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম এসে আমরা তাদের মধ্যে একটা জাংশন তৈরি করে ফেলবো। সো রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম এই অংশে আমরা পড়াশোনা করব খুবই মজার 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 তিনটা টপিকস নিয়ে। মানে এতটা মজা আসলে ফিজিক্সে, সেটা হচ্ছে আমরা একদম সবাই জানি। আমি সবসময় একটা কথা বলি, যখন তোমরা লাইভ ক্লাস করবে না তখন তোমরা আবার লিখতে যাবে না, কেননা তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে লেখাটা অনিশ্চিত হয়ে পড়ে, আবার যদি তুমি লিখতে থাকো তাহলে আমার ক্লাস করাটা অনিশ্চিত হয়ে পড়ে। সো এই যে একটা কথা আমরা সবসময় বলি যে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ অনিশ্চিত হয়ে পড়ে, এই কথাটাকে তোমরা কিন্তু বলো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, তাই না? এই যে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বলো তোমরা, রাইট? তোমরা বলো যে ভরবেগ জানতে চাইলে অবস্থান অনিশ্চিত হয়ে পড়ে, অবস্থান জানতে চাইলে ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। সো এই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এটা কোথায় আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি আমরা সবাই শুনে এসেছি। এটা নিয়ে কোথায় পড়াশোনা করা হয়? এটা নিয়ে পড়াশোনা হয় মডার্ন ফিজিক্সের রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম অংশে। তাহলে রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম অংশে আমরা পড়াশোনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নিয়ে, হাইজেনবার্গ অনিশ্চয়তার নীতি নিয়ে। অবশ্যই আমাকে চ্যাপ্টার ম্যাপ সম্পর্কে জানতে হবে। ইফ ইউ ডোন্ট নো চ্যাপ্টার ম্যাপ, তোমার কাছে একটা চ্যাপ্টার পড়ার সময় বিরক্ত লাগবে, বোরিং লাগবে এবং তুমি বরকত পাবে না। কিন্তু যদি তুমি চ্যাপ্টার ম্যাপটা চ্যাপ্টারের শুরুতেই পড়ে ফেলো, তোমার কাছে মনে হবে ভাই চ্যাপ্টারটাই পড়ে ফেলছি, অথচ চ্যাপ্টার পড়া শুরু করি নাই, মনে হবে চ্যাপ্টারটাই শেষ। আর মনে হবে চ্যাপ্টারটা খুবই ছোট, খুবই সুন্দর, খুবই মজার, যখন পড়তে যাব ভালো লাগা তৈরি হবে। ওকে, সো রিলেটিভিটি প্লাস কোয়ান্টামের দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব ডি ব্রগলি বস্তু তরঙ্গ। এটা আরো মজার। কি সব পাকলামের মতো কথাবার্তা, চিন্তা করো তো একবার, যে বলা হচ্ছে আমাদের বাবা শ্রোডিঙ্গার ছিল, শ্রোডিঙ্গার বলছে তুমি একই সাথে জীবিত এবং একই সাথে মৃত। তোমরা নিশ্চয়ই শ্রোডিঙ্গারের ক্যাটের গল্প শুনেছো, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি দিয়ে দিব, শ্রোডিঙ্গারের ক্যাট। অর্থাৎ বলা হচ্ছে যে তুমি একই সাথে জীবিত, তুমি একই সাথে মৃত। এটা এই যে আমি নাকি একই সাথে জীবিত, আবার আমি নাকি একই সাথে মৃত, এটা ফিজিক্স বলছে, হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স বলছে এই কথাগুলা। সো এই কথাগুলা শ্রোডিঙ্গারের কথা ছিল। সো সেম ধরনের আরও কিছু কথা হচ্ছে ডি ব্রগলি বলে গেছেন, ডি ব্রগলি। তো তিনি বলেছেন যে ইলেকট্রন বস্তু, আবার ইলেকট্রন তরঙ্গ। শুধু ইলেকট্রন কেন, শুধু ফোটন কেন, ইভেন পৃথিবীর সব কিছুই একই সাথে বস্তু আবার একই সাথে তরঙ্গ, অর্থাৎ দ্বৈত ধর্ম প্রকাশ করে। এই দ্বৈত ধর্মের কথা বলেছে ডি ব্রগলি। সো এটাও কিন্তু আমরা এই অংশে পড়াশোনা করব। এবং সর্বশেষ আমরা পড়াশোনা করব কম্পটন ক্রিয়া। তাহলে সর্বশেষ অংশে আমরা পড়াশোনা করব কম্পটন ক্রিয়া নিয়ে, এবং এটার ইংলিশ টার্মও হচ্ছে কম্পটন ক্রিয়া, অ্যাকশন। ওকে, সো দেখো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডি ব্রগলি মেটার ওয়েভ এবং হচ্ছে কম্পটন অ্যাকশন নিয়ে আমাদের রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম অংশটা। তো এই পুরোটা ছিল আমাদের চ্যাপ্টার ম্যাপটা। তো আমরা চ্যাপ্টার ম্যাপটা শেষ করেছি। এবার দেখো আমাদের কোন কোন টপিকসটা পড়া হয়েছে সেটা একটু আমরা দেখাচ্ছি তোমাদেরকে। তো আমাদের পড়া হয়েছে কাল দীর্ঘায়ন, রিলেটিভিটি আমরা পড়েছি, কাল দীর্ঘায়ন আমরা পড়েছি। এরপর আর কোনো টপিক্সে আমরা গতদিন পড়ি নাই। সো এখন আমাদেরকে শুরু করতে হবে বাকি টপিক্সগুলো। সো আমরা শুরু করবো একটা একটা করে। আমি একটু করে রিলেটিভিটিতে পরে আসবো, যেহেতু এটা গতদিনের টপিক্স ছিল, অনেকে আজকে নতুন আছে বা আসবে হয়তো নতুন। সো আমি একটা ফ্রেশ জিনিস দিয়ে শুরু করতে চাই, আমার কাছে খুব ভালো লাগে এই রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম অংশটা দিয়ে আমি শুরু করতে চাই, ডি ব্রগলি বস্তু তরঙ্গ দিয়ে আমি শুরু করতে চাই। কেননা এই টপিক্সটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতেও আছে। সো তোমাদের কেমিস্ট্রি একসাথে হয়ে যাবে। দেখো তুমি কেমিস্ট্রি কি পড়েছো, তুমি কেমিস্ট্রি এতদিন কি পড়েছো সেটাও দেখো তুমি। আমাদের কেমিস্ট্রির সেকেন্ড একটা চ্যাপ্টার ছিল, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে কি কোয়ান্টাম, আমাদের গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের একটা অংশ হচ্ছে কোয়ান্টাম অংশ। সো এই কোয়ান্টাম অংশে তোমরা ডি ব্রগলি বস্তু তরঙ্গ সম্পর্কে পড়েছো। সো এখন ফিজিক্সও আছে সেটা। সো এটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো এটা শেষ করার পরে আমি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি দেখাবো। এর পরবর্তীতে আমি আসবো এখানে দুইটা দেখাবো, তারপর আমি আসবো এখানে। হয়তো লাস্টের একটা টপিকস আজকে বাদ যেতেই পারে সময়ের স্বল্পতার কারণে। এখন শুরু করব ডি ব্রগলি বস্তু তরঙ্গ নিয়ে, আমার সবচেয়ে পছন্দের একটা টপিকস। শুরু করি, বিসমিল্লাহ। তোমরা একটু করে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল ফিজিক্সের ভালোবাসা।
ছড়িয়ে দিতেই হবে, এটা তোমার দায়িত্ব কর্তব্য। একটু করে শেয়ার করতে থাকো নিজের টাইম লাইনে। আমি কখনো ফিজিক্সকে ফিজিক্স হিসেবে নিই নাই, পড়াশোনাকে পড়াশোনা হিসেবে নিই নাই। পড়াশোনাকে যদি তুমি নিয়ে নাও একটা মুভি হিসেবে, তুমি একটা মুভি দেখছো, এখন তুমি একটা মুভি দেখছো, জীবনের মুভি, তখন দেখবা আসলে পড়াশোনাটা পড়াশোনা না, পড়াশোনাটা মুভি। এমন সব কিছুই ড্রামেটিক্যালি হবে, তোমার বুয়েটে চান্স পাওয়াটাও ড্রামেটিক্যালি হয়ে যাবে। সো আসো ফার্স্ট অফ অল আমরা এখন দেখব ডি ব্রকলি বস্তু তরঙ্গ। সো আমি লিখছি ডি, তারপর হচ্ছে ব্রকলি বস্তু তরঙ্গ, মেটার ওয়েভ। সো ডি ব্রকলি মেটার ওয়েভ, মেটা শব্দ তো বস্তু তরঙ্গ। ওকে, তো ব্যাপারটা এইভাবে শুরু করা যায়। আমি বেশি কথা বলবো না, খুব অল্প কথাই কিন্তু ব্যাপারটা শেষ করে দিচ্ছি, কেমন? সো দেখো ব্যাপারটাকে এভাবে শুরু করা যায় কিনা, দেখো তো একটু ভালো করে ব্যাপারটাকে এভাবে শুরু করা যায় কিনা। এই যে এটা হচ্ছে আমার রেঞ্জ, বোর্ড দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে শুরু করে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ। সো আমি যখন লেকচার দিব, আমি কোথায় দাঁড়িয়ে লেকচার দিচ্ছি? আমি কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স একসাথে পড়াচ্ছি। সো ভালো করে খেয়াল করো, একটা ঢিলে দুইটা পাখি মরবে। সো ভালো করে খেয়াল করো যে আমার এটা হচ্ছে লেকচার দেওয়ার রেঞ্জ। আমি কতক্ষণ এ জায়গায় দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, কিছুক্ষণ পর আমি হয়তো এ জায়গায় চলে আসবো মিডল পজিশনে এবং এখানে দাঁড়িয়ে আমি লেকচারটা দিব। কিছুক্ষণ পরে হয়তো আমি এই জায়গায় চলে আসবো এবং এখানে দাঁড়িয়ে আমি লেকচারটা দিব। সো এই যে আমি আমার এক এক সময়ে এক এক জায়গায় লেকচার দিচ্ছি। এখন সকিনা আছে আমার পাশে, সকিনা করলো কি? সকিনা 1 ঘন্টা ধরে আমাকে অবজার্ভ করলো যে আমি কি করছি, আমি কোথায় দাঁড়িয়ে কতক্ষণ ধরে লেকচার দিচ্ছি, এই ব্যাপারটা সকিনা অবজার্ভ করেছে এবং সকিনা আমাকে 1 ঘন্টা পরে রিপোর্ট পেশ করেছে। সকিনার রিপোর্টে আমি যা পেয়েছি সেটা হচ্ছে এমন যে এটা যদি হয় আমার রেঞ্জ, তাহলে সকিনার রিপোর্ট আমি পেয়েছি যে আমি 4টা পজিশন বললাম, 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে একটা পজিশন আর কি। হ্যাঁ, পজিশন দিয়ে দিলাম। তো সকিনা দেখতে পেয়েছে যে আমি 1 নাম্বার পজিশন, অর্থাৎ আমি একদম বোর্ডের এই কিনারায় একদম কোনায় দাঁড়িয়ে 1 ঘন্টার মধ্যে খুব অল্প সময়, মনে করো 5 মিনিট লেকচার দিচ্ছি। তাহলে এখানে মনে করো যে এইটুকুকে সকিনা বললো 5, ছোট। এই যে আমরা যদি এখানে দাগ কাটি, সো এটা হচ্ছে মনে করো খুবই অল্প, 5 মিনিট। ওকে, এরপর সকিনা দেখতে পেলো আমি 2 নাম্বার জায়গায় দাঁড়িয়ে, মানে এটা হচ্ছে আমার 2 নাম্বার পজিশন, এবং 2 নাম্বার পজিশনে দাঁড়িয়ে আমি 1 ঘন্টার মধ্যে 10 মিনিট লেকচার দিচ্ছি। সো সকিনা বললো এই জায়গায় 10 মিনিট লেকচার দিচ্ছেন আপনি। সো এখানে 10 দিলাম। এরপরে সকিনা দেখলো যে 3 নাম্বার ইজ মাই ফেভারিট অ্যান্ড প্রেফারেবল পজিশন, মিডল পজিশন, এবং এই পজিশনে দাঁড়িয়ে আমি লেকচার দিয়ে যাচ্ছি 25 মিনিট ধরে আমি লেকচার দিয়েছি। সো এই জায়গায় আমার লেকচার দেওয়ার ইয়েটা হচ্ছে 25 বার। আমি 1 ঘন্টার মধ্যে 25 বার এই জায়গায় লেকচার দিয়েছি, 25 মিনিটস। ওকে, তারপর 4 নাম্বার পজিশন আমি মোটামুটি 15 বার লেকচার দিয়েছি। আমি ধরে নিলাম আর কি, এই ব্যাপারগুলো ধরে নেওয়া বোঝানোর জন্য। সো এই জায়গায় দাঁড়িয়ে মনে করো আমি লেকচার দিচ্ছি 5 বার, এই জায়গায় 1 বারও আমি লেকচার দিই নাই। 6 নাম্বার পজিশন হচ্ছে ক্যামেরার বাইরে, এবং তুমি আমাকে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। সো এই জায়গায় দাঁড়িয়ে আমি 1 বারও কিন্তু লেকচার দিই নাই। সো 6 নাম্বার পজিশনে আমার লেকচার দেওয়ার যে একটা সম্ভাবনা সেটা 0। সো এই যে এই ব্যাপারটা, হ্যাঁ। আবার হয়তো এই ব্যাপারটাকে যদি আমরা একটু ড্র করি, তোমাদেরকে যদি একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন করাই, চোখে দেখাই, তাহলে চোখে দেখালে তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো তো। যদি তোমাদেরকে ব্যাপারটা চোখে দেখানোর চেষ্টা করি, তাহলে চোখে দেখালে ব্যাপারটা হবে এই যে দেখো, আমি এই ব্যাপারগুলোকে না যোগ করে দিচ্ছি। সো এই যে এই ধরনের দেখা যাবে ব্যাপারটা। সো এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে আমার লেকচার দেওয়ার সম্ভাবনা, লেকচার দেওয়ার একটা কি সম্ভাবনা। আমি 1 ঘন্টায় যদি এভাবে লেকচার দিই, আমি যদি 10 ঘন্টায়ও দিতাম, আমার যে পসিবিলিটি, আমার যে সম্ভাবনা, ওইটাও অনেকটা এমন হতো, রাইট? আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এখানে একটা ব্যাপার ভালো করে খেয়াল করো। তো মনে করো যে আমার কাছে একটা পরমাণু আছে, পরমাণুতে একটা ইলেকট্রন আছে। কে আছে? পরমাণুতে একটা ইলেকট্রন আছে। সো পরমাণুর একটা ইলেকট্রন কিন্তু বিভিন্ন জায়গায়, এই যে এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারদিকে আমার বিভিন্ন কক্ষপথ থাকে, তোমরা জানো নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন কক্ষপথ থাকে। ওকে, সো এটা হচ্ছে মনে করো একটা অ্যাটম আর কি, নিউক্লিয়াস, বিভিন্ন অরবিটাল, ওকে, কক্ষপথ। সো এখানে ইলেকট্রনরা থাকে। আমরা জানি ইলেকট্রন হচ্ছে মেঘের মতো, ইলেকট্রন কোনো কণা নয়, ইলেকট্রন হচ্ছে একটা মেঘের মতো। ইলেকট্রনের ফিলিংস এভাবে তোমাকে দেওয়া যায়, ইলেকট্রনের ফিলিংস যদি আমি দিতে চাই এভাবে তোমাকে দেওয়া যায়। তোমরা কখনো হাওয়াই মিঠাই দেখেছো? ওই যে হাওয়াই মিঠাইগুলো যেমন এভাবে চাপ দিলে চুপসে যায়, আবার ফুলে যায়। ইলেকট্রন হচ্ছে এই ধরনের, যে স্পঞ্জের মতো। ইলেকট্রন দেখতে স্পঞ্জের মতো, মেঘের মতো। কখনো সে একদম ছোট হয়ে যায়, কখনো সে বিস্তৃত হয়ে যায়, মেঘের মতো, কখনো আছে কখনো নেই। ইলেকট্রন হচ্ছে কুয়াশা, ইলেকট্রন হচ্ছে মেঘের মতো, ইলেকট্রন হচ্ছে ফগ। সো এই যে ইলেকট্রন, তো ইলেকট্রন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় মুভ করে, বিভিন্ন জায়গায় থাকে।
বিভিন্ন জায়গায় ইলেকট্রনরা বিভিন্ন জায়গায় থাকে। সো ইলেকট্রন কোন পজিশনে কতক্ষণ ধরে থাকে, ঠিক আমি যেমন কোন অবস্থানে কতক্ষণ ধরে লেকচার দিচ্ছি এই ব্যাপারটাকে যেমন আমি একটা গ্রাফ দিয়ে দেখিয়েছি, তেমনি আমি যদি দেখতে পাই যে ইলেকট্রন একটা পরমাণুর কোন অবস্থায় কতবার করে থাকে, তাহলে দেখতে পাবো আমরা ব্যাপারটাকে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো ব্যাপারটা হচ্ছে অনেকটা একটা গ্রাফের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, গ্রাফের মতো হচ্ছে, নিচের দিকে নামছে কতক্ষণ, উপরের দিকে যাচ্ছে কতক্ষণ, নিচের দিকে নামা মানে অ্যান্টি ক্লকওয়াইজ কেউ যাচ্ছে কেউ ক্লকওয়াইজ যাচ্ছে, একটা গ্রাফের মতো দেখতে পাবো, একটা তরঙ্গের মতো দেখতে পাবো। কিসের মতো? তরঙ্গের মতো, একটা তরঙ্গের মতো দেখতে পাবো। এই তরঙ্গটা কিসের তরঙ্গ আমি প্রশ্ন করলাম, তুমি উত্তর দিলে ভাইয়া এই তরঙ্গটা হচ্ছে ইলেকট্রনের পজিশন কোথায় সেটার তরঙ্গ, তার মানে ইলেকট্রনের পজিশনের সম্ভাবনার তরঙ্গ এটা। আমাকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি প্রশ্ন করি এই তরঙ্গটা কিসের, এই তরঙ্গ বরাবর কি ইলেকট্রন গিয়েছে? এই যে ইলেকট্রন কি এভাবে করে করে গিয়েছে, ইলেকট্রন কি এভাবে করে করে গিয়েছে? না 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 না, নেভার নেভার, ইলেকট্রন এভাবে করে করে যায়নি। বরঞ্চ দেখো না, আমি কি এভাবে করে করে গিয়েছি? না না, আমি তো এভাবে করে যাই নাই। এটা ছিল কোন জায়গায় কতবার করে লেকচার দিয়েছি সেটার সম্ভাবনা। তেমনি ইলেকট্রন এভাবে করে করে যায়নি, বরঞ্চ ইলেকট্রন কোন পজিশনে কতবার ছিল কতক্ষণ ধরে ছিল সেটার সম্ভাবনা। তার মানে এই তরঙ্গটা কিসের তরঙ্গ? এই তরঙ্গটা হচ্ছে ইলেকট্রনের পজিশনের সম্ভাবনার তরঙ্গ, ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনার তরঙ্গ, ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনার তরঙ্গ। তার মানে এটা কিন্তু কি নয়, ইলেকট্রনের তরঙ্গ নয়। তো ইলেকট্রন একটা বস্তু, তো বস্তু ইলেকট্রন হচ্ছে একটা বস্তু। এই বস্তু, আমি বেশি কথা বলবো না, একটা কথাই বলবো, বস্তুর পজিশনের সম্ভাবনার তরঙ্গ বলতে পারি এটাকে। বস্তুর পজিশনের সম্ভাবনার তরঙ্গকে বলা হয় বস্তু তরঙ্গ, ইংলিশে বলা হয় ম্যাটার ওয়েভ। তুমি আজীবন কেমিস্ট্রি পড়তে পারো, আজীবন ফিজিক্স পড়তে পারো, কিন্তু তুমি বস্তু তরঙ্গ তো আর ফিল পাবা না। তুমি অনেক ফিজিক্স পড়েছো, অনেক কেমিস্ট্রি পড়েছো, তুমি ডি ব্রকলির বস্তু তরঙ্গ কেমিস্ট্রিতে পড়ে এসেছো ফার্স্ট ইয়ারে, ম্যাটার ওয়েভ, বাট তুমি ম্যাটার ওয়েভটা বুঝো নাই। তোমাকে বলা হয়েছিল ইলেকট্রন তরঙ্গ, তুমি বুঝো না ইলেকট্রন তরঙ্গ কি। ইলেকট্রন আসলে তরঙ্গ নয়, ইলেকট্রনের অবস্থানটা তরঙ্গ, আর অবস্থানের তরঙ্গকে বলা হচ্ছে বস্তু তরঙ্গ। তাহলে হোয়াট ইজ ম্যাটার ওয়েভ? বস্তু তরঙ্গ কি? কোন একটা বস্তুর অবস্থানের সম্ভাবনার তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। পরীক্ষায় যদি আসে এটা লিখে দিবা, বস্তুর অবস্থানের সম্ভাবনার তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। এই যে ম্যাটার ওয়েভ, ডি ব্রকলি ম্যাটার ওয়েভ, এবং এটা যিনি সবার প্রথমে কথা বলেছেন ওনার নাম ডি ব্রকলি, তাই এটাকে বলা হয় ডি ব্রকলি বস্তু তরঙ্গ। ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো কথা। এবং এটার ফর্মুলাটা এবার দেখবো আমরা, এটার ফর্মুলাটা সূত্রটা আমরা দেখব, সূত্রটা দেখি চলো। সো তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে ভুলবা না শেয়ার করতে নিচের টাইম লাইনে, ভুলবা না শেয়ার করতে যত গ্রুপে তুমি জয়েন আছো, শুধু শেয়ার কেন মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে যাতে তারাও ক্লাসটা করতে পারে। ও নো, ওকে। সো নাও এখন আমরা বস্তু তরঙ্গের যে ইকুয়েশনটা ম্যাথ করার জন্য ম্যাথমেটিক্স ইকুয়েশন সেটা দেখাবো এবং ক্লাসটা শেষ হয়ে যাবে, বস্তু তরঙ্গটা শেষ হয়ে যাবে। সো আসো ইকুয়েশনটা আমরা জানি, দুইটা জিনিস আমরা জানি ফোটন। দেখো এই ব্যাপারটা কিন্তু একটু মজার, ব্যাপারটা মজার, দেখো ভালো করে। ফোটনের জন্য আমরা ফার্স্ট অফ অল নিব, ফোটনের জন্য চিন্তা করব। সো ফোটনের জন্য আমরা চিন্তা করছি, সো ফোটনের জন্য আমরা চিন্তা করছি। আল্লাহ যদি চাহে আজকের ক্লাসটা তোমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্লাস হতে পারে। আমি আগেই বলেছি মোটামুটি আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম ফিজিক্স এই দুইটা বিষয় আমি তোমাকে মোটামুটি ফিল দেওয়ার চেষ্টা করব, যে এই দুটা টপিকস কিন্তু আমাদের বইয়ে খুব বেশি ফিল নাই। আমি চেষ্টা করবো, আল্লাহ আমাকে যে পরিমাণ জ্ঞান দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে, যতটুকু আমাকে দিয়েছে আমি ততটুকু তোমাকে দেওয়ার চেষ্টা করব, নিজের মধ্যে কিছু রাখবো না, তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই আমার মিশন, এটাই আমার চাওয়া। আমি চাই আমার এই স্বপ্ন, আমার এই জ্ঞানটা ছড়িয়ে যাক তোমাদের কাছে, তোমরা ছড়িয়ে দিবে হয়তো আরেকদিন আরেকজনের কাছে। এভাবে করে 56,000 বর্গমাইল জুড়ে মানুষ শুধু এ কথাগুলাই জানবে। এ কথাগুলো আমার মধ্যে রেখে লাভ কি, তোমার মধ্যে রেখে লাভ কি? এ কথাগুলো তো আমরা চাই 56,000 বর্গমাইল জুড়ে ছড়িয়ে যাক। বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে করে পড়াশোনা করুক, এভাবে করে ফিল করুক, তারা বুঝুক যে আসলে পড়াশোনার মজাটা। তাহলে দেখবা আমার বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট MIT-র স্টুডেন্টদের সাথে কি করবে, টক্কর দিবে, স্ট্যানফোর্ডের স্টুডেন্টদের সাথে টক্কর দিবে, হার্ভার্ডের স্টুডেন্টদের সাথে টক্কর দিবে। আমাদের দেশের স্টুডেন্টদের কার MIT হার্ভার্ডে যাওয়ার দরকার পড়বে না।
আমাদের দেশই হবে ওই ধরনের একটা দেশ। অসম্ভব কিছু না। আজকে হার্ভার্ড একদিনে হার্ভার্ড হয়নি। সো দেখা যাবে, হয়তো একসময় আমাদের ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, রাইট? সো এমনি ওটাকে অক্সফোর্ড বলা হয়নি। ওই ধরনের একটা গৌরবময় ছিল। সো আবার আমরা সেটা ফিরিয়ে আনবো। সো দেখো ভালো করে, এবার আমরা দেখি ফোটনের জন্য যদি ব্যাপারটা চিন্তা করি। সো ফোটনের জন্য যদি ব্যাপারটা চিন্তা করি তাহলে ব্যাপারটা কেমন হয় দেখো। ব্যাপারটা হয় এই ধরনের, যে শক্তি, ফোটনের শক্তিকে আমরা বলি, ফোটনের যে শক্তিটা আছে, ফোটনের মধ্যে যে শক্তিটা আছে সে শক্তিকে আমরা বলি ই ইকুয়াল টু এইচএফ। একটু পরে এই সূত্রের প্রমাণটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক অ্যাকশন থেকে আসা। আবার আমরা আমাদের রিলেটিভিটিতে দেখেছি যে রিলেটিভিটি থেকে ই সমান এমসি স্কয়ার। ভাইয়া তোমাকে একটা কথা বলেছিলাম, ডি ব্রগলি ম্যাটার ওয়েভ ইজ এ টপিক অফ রিলেটিভ প্লাস কোয়ান্টাম ফিজিক্স। এই ডি ব্রগলি ম্যাটার ওয়েভটাকে কেন আমরা রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম একসাথে দিয়েছি? কারণ হচ্ছে এই ডি ব্রগলির যে ইকুয়েশনটা প্রমাণ করি সেটা দুই জায়গা থেকে এসেছে। ই সমান এইচ এফ, এটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের সূত্র। এই সূত্রটা কোথায় থেকে পেয়েছেন? কোয়ান্টাম ফিজিক্স থেকে পেয়েছি। আর ই সমান এমসি স্কয়ার, এটা কোথায় থেকে পেয়েছেন? এটা রিলেটিভিটি থেকে পেয়েছি। আর এই দুইটা সূত্রকে নিয়ে নতুন একটা সূত্র আমরা বানাবো। ওই নতুন সূত্রটাকে আমরা বলবো কোয়ান্টাম প্লাস রিলেটিভ মিক্স করা সূত্র। তাই কোয়ান্টাম প্লাস রিলেটিভিটিতে আমরা এই কথাটা বলছি। সো এদেরকে যদি যুক্ত করে দিই তাহলে আমরা কি পাই? এদেরকে যদি যুক্ত করে দিই তাহলে আমরা পাই, দেখো না, ই সমান এইচ এফ, ই সমান এম সি স্কোয়ার। আমরা এখান থেকে পাচ্ছি এইচ এফ সমান হচ্ছে এম সি স্কোয়ার। এর পরবর্তীতে একটু কষ্ট দিব, একটু সামনের দিকে যাব। আমরা একটু সামনের দিকে যাই, যেহেতু এখানে সি আছে আমি এখানেও সি নিয়ে আসি। সো সি নিয়ে আসা যাবে। এফ মানে হচ্ছে সি বাই ল্যামডা, অর্থাৎ আমরা জানি ভি সমান এফ ল্যামডা। ভি এর পরিবর্তে সি বসানো যায়, সি সমান এফ ল্যামডা, তাহলে হচ্ছে এফ সমান সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। সি এবং সি চলে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আসে? আমাদের আসে ল্যামডা যদি ও পাশে পাঠিয়ে দিই এবং এম সিকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে ল্যামডা সমান এইচ বাই এম সি। তাহলে এইটাই হচ্ছে ডি ব্রগলি বস্তু তরঙ্গের সমীকরণ। তো এখানে সি, সি হচ্ছে ফোটনের বেগ, কিন্তু আমরা যদি এটা ফোটনের জন্য বলি, ফোটনের জন্য ফোটনের বেগ হচ্ছে সি। কিন্তু আমরা যদি এটা ফোটনের জন্য না বলে যে কোনো বস্তুর জন্য বলি তাহলে যে কোনো বস্তুর বেগ সি হতে পারে না। যে কোনো বস্তুর বেগ আর সি হতে পারে না। বস্তুর বেগ হয় কি? ভি। কারণ একমাত্র ফোটন, লাইট, আলোর বেগে যায়, ফোটনের বেগে হচ্ছে সি। ফোটন ছাড়া আর কেউ সি বেগে যেতে পারে না। সো বাকিদের জন্য যখন ফর্মুলাটা বলবো, সো বাকিদের জন্য ফর্মুলাটা হবে এইচ ডিভাইডেড বাই এম ভি। সো ফোটনের জন্য হবে এম সি আর অন্যান্য বস্তুর জন্য হবে এম ভি। তুমি একটা কথা বলতে পারো, ভাইয়া আপনি প্রমাণ করেছেন ফোটনের জন্য, কিন্তু শেষের দিকে এসে আপনি যে কোনো বস্তুর জন্য কথাটা বলে দিচ্ছেন কেন? ফোটনের জন্য কথাটা সত্য, বাকি বস্তুদের জন্য যে কথাটা সত্য হবে এটার প্রমাণটা কি? উত্তর হচ্ছে ডি ব্রগলি এটাই প্রমাণ করে গেছেন। ডি ব্রগলি কথাই বলছেন যে ফোটনের জন্য যদি কোনো কিছু সমান হয়, সত্য হয়, সেটা অন্যান্য বস্তুদের জন্য সত্য হবে এবং সেটাকে আমরা বলছি বস্তু তরঙ্গ। অর্থাৎ ডি ব্রগলির বক্তব্য ছিল এটাই, যে ডি ব্রগলি যে বক্তব্যটা রেখেছেন তার বক্তব্য ছিল এটা, যে আমাদের প্রকৃতি প্রতিসাম্যে ভালোবাসে। ফোটনের জন্য যদি কোনো কিছু সত্য হয়, শুধু ফোটন কেন, সবার জন্য সেটা সত্য হবে। কাজেই যদি শুধু ফোটনের যদি তরঙ্গ এবং কণা ধর্ম থাকে তাহলে অবশ্যই ফোটন কেন, ইলেকট্রন কেন, সকিনা, জরিনা, রহিমা, মকলেস, আবুল, আমি, তুমি, আমাদের সবারই কি থাকবে? তরঙ্গ এবং কণা ধর্ম থাকবে। কাজে সবার জন্য এটা সত্য হবে এবং এটা উনি প্রমাণ করে গিয়েছেন। আমাদের একটা টপিক শেষ, ডি ব্রগলি ম্যাটার ওয়েভ আমরা শেষ করেছি। আমি কি তোমাদেরকে বুঝাতে পেরেছি এই টপিকটা? দেখো তোমরা একটু বুঝাতে পেরেছি কিনা। যদি বুঝাতে পারি তাহলে শেয়ার করে দাও, আজকের ভিডিও মেনশন করে দাও। আমরা এখন সেকেন্ড টপিকে যাব। এবার আসো সেকেন্ড টপিকটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নিয়ে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি নিয়ে এখন তোমাদেরকে পড়াবো। সো ভালো করে খেয়াল করো। বেশি কথা বলবো না, ছোট্ট একটা কথাই শেষ করে দিব। হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইজেনবার্গ আনসার্টেনিটি
মানে অনিশ্চয়তা, প্রিন্সিপাল। সো হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। সো ভালো করে খেয়াল করো, এটা একটা আমরা একদম সহজে শেষ করে দিব, একদম সহজে শেষ করে দিব। ধরো আমার কাছে তোমাদেরকে আমরা পড়েছি ভৌত আলোক বিজ্ঞান যখন পড়াচ্ছিলাম, আমাদের একদম তৃতীয় ক্লাস, সম্ভবত তৃতীয় বা চতুর্থ ক্লাসে তোমাদেরকে বলেছি যে আমার যদি এই জায়গায় একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে যদি আমরা কোনো ইলেকট্রনকে পাস করাই, যে ইলেকট্রনের স্রোতকে আমি পাস করিয়ে দিব, ইলেকট্রন যাচ্ছে এদিকে, ইলেকট্রনের স্রোত এটা। সো ইলেকট্রনের স্রোত বলা যায়, ইলেকট্রনের স্রোত যাচ্ছে এদিকে, হ্যাঁ, তাহলে হচ্ছে ইলেকট্রনের কারেন্ট যাচ্ছে এদিকে। তো ইলেকট্রনের কারেন্ট যাওয়ার পর আমরা যদি এখানে একটা পর্দা রাখি, ফর এক্সাম্পল এখানে একটা আমরা পর্দা রাখলাম। পর্দা বলতে, ফিজিক্সে পর্দা বলতে ডিটেক্টরকে বোঝায়, যে লাইট ডিটেক্ট করে, ডিটেক্টরকে রাখলাম, পর্দা রাখলাম আমরা এখানে। সো ভালো করে খেয়াল করো, যখন ইলেকট্রনরা একটা ছিদ্র দিয়ে যাবে তখন অবশ্যই এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা বেগে যাওয়ার ঘটনা ঘটবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেখা যাবে, মানে ব্রাইটনেসের পার্থক্য, অর্থাৎ ইলেকট্রন বিভিন্ন পজিশনে বিভিন্নভাবে জড়ো হবে। এখানে দেখা যাবে যে আমরা এখান থেকে 1000টা ইলেকট্রন পাঠিয়েছি, তাহলে কয়টা ইলেকট্রন আমরা পাঠালাম? 1000টা ইলেকট্রন আমরা পাঠালাম। তাহলে এখানে দেখা যাবে কোথাও 100টা ইলেকট্রন জমা পড়েছে, কোথাও 300টা ইলেকট্রন জমা পড়েছে, কোথাও 600টা ইলেকট্রন জমা পড়েছে, কোথাও 50টি ইলেকট্রন জমা পড়েছে। সো এক পজিশনে ইলেকট্রনগুলা এক রকম হবে। একটু আগেই তোমাদেরকে বস্তু তরঙ্গের কথা বলেছি, একটু আগেই তোমাদেরকে ডি ব্রগলি বস্তু তরঙ্গের কথা বলেছি, যে আমি যখন লেকচার দিচ্ছিলাম আমি এক পজিশনে এক সময় একবার এক ধরনের লেকচার দিচ্ছি। সো ইলেকট্রনের কথা চিন্তা করলে ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে, পরমাণুর মধ্যে এক পজিশনে এক সময় একভাবে থাকে। সো সব জায়গায় কিন্তু ইলেকট্রন সেম থাকবে না, কোথাও ইলেকট্রন বেশি থাকবে, কোথাও ইলেকট্রন বেশি বার যাবে, কোথাও ইলেকট্রন বেশি সময় ধরে থাকবে, কোথাও ইলেকট্রন কম সময় ধরে থাকবে। এটাকেই আমরা বলছিলাম বস্তু তরঙ্গ সম্ভাবনা। আচ্ছা, সো হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিটা কিন্তু ডি ব্রগলির ওইখান থেকে আসা। যদি ডি ব্রগলি এই কথাগুলো না বলতেন, হাইজেনবার্গ এই জিনিসগুলো বের করতে পারতেন না। সো হাইজেনবার্গ যদি বুঝতে চাও, হাইজেনবার্গ কার কাছ থেকে বিষয়গুলো জেনেছেন? ডি ব্রগলি থেকে জেনেছেন। সো ডি ব্রগলি আমরা আগে পড়িয়ে ফেললাম, এবার হাইজেনবার্গের কথায় আসো। এই ঘটনাটাকে আমরা বলি অপবর্তন। এটা লাইটের জন্য আমরা পড়েছি, ফোটনের জন্য আমরা পড়েছি, ফোটনের অপবর্তন বলা হয় এটাকে। ইংলিশ ভার্সনে যারা আছো, এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন। এই ঘটনাটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন, অপবর্তন। সেটা লাইটের জন্য সত্য, অপবর্তন তো আমরা তো জানি লাইটের জন্য যদি কোনো কিছু সত্য হয়, যে কোনো বস্তুর জন্য সেটা সত্য হবে। এ কথা কে বলছেন? ডি ব্রগলি বলছেন। সো অপবর্তনের একটা সূত্র আছে, আমরা একটু করে মুখস্থ করাবো তোমাদেরকে, কারণ অপবর্তন তোমরা পড়ো নাই, আমিও পড়াই নাই। অবশ্যই পড়াবো, যদি পেড কোনো কোর্স খুলি সেখানে ফিল দিয়ে পড়াবো। অপবর্তনের সূত্রটা হচ্ছে কি জানো? অপবর্তনের সূত্রটা হচ্ছে এ সাইন থিটা সমান হচ্ছে এন ল্যামডা। এ মানে কি? এ মানে ছিদ্র। সাইন থিটা মানে কি? কত কোণে বেঁকে গিয়েছে, কত কোণে বেঁকে গিয়েছে সাইন থিটা। তারপর হচ্ছে এন। ল্যামডা মানে কি? ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তুমি নিশ্চয়ই জানো ল্যামডা বলতে তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়, তরঙ্গ দৈর্ঘ্য। সো এটা হচ্ছে অপবর্তনের ফর্মুলা। ভাইয়া কোন ছিদ্রের কথা বলছেন? এই যে এই ছিদ্রের কথা বলছি, যে ছিদ্র দিয়ে তারা যাচ্ছে, এই ছিদ্রটাকে বলছি এ। তারপর ভাইয়া কত কোণে বেঁকে গিয়েছে? এই যে এটাকে বলছি থিটা, যত কোণে তারা বেঁকে গিয়েছে সেটাকে বলছি থিটা। ওকে ভাইয়া ল্যামডা কাকে বলছেন? এই যে সেন্টার থেকে বা মূলবিন্দু থেকে কে কত তরঙ্গ দৈর্ঘ্য পরে উৎপন্ন হচ্ছে সেটাকে বলছি ল্যামডা। সো অপবর্তন যখন পড়াবো একদম ক্লিয়ার হয়ে যাবে। আপাতত অপবর্তনটা আমরা তোমাদেরকে মুখস্থই করাচ্ছি, এ সাইন থিটা সমান এন ল্যামডা। এটা হচ্ছে অপবর্তনের সূত্র, এবং এটা থেকে হাইজেনবার্গের এই সূত্রটা চলে আসবে 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের মধ্যে চলে আসবে, এখনই চলে আসবে, এক্ষুনি চলে আসবে। দেখো চলে আসছে অলরেডি, দেখো ভালো করে। আমি যদি বলি তোমাকে, আমি যদি তোমাকে প্রশ্ন করি, এই যে ইলেকট্রন দেখতে পাচ্ছ, ইলেকট্রন, এই ইলেকট্রনটাকে কোথায় পাওয়া যাবে? এই জায়গায় কোথায় পাওয়া যাবে যদি প্রশ্ন করি, তুমি আমাকে বলবা ভাইয়া ইলেকট্রন তো এই ছিদ্র দিয়ে যাচ্ছে,
ইলেকট্রন তো এই ছিদ্র দিয়ে যাচ্ছে, ইলেকট্রন তো এই ছিদ্র দিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রনকে আপনি এই ছিদ্রের মধ্যেই পাবেন। ইলেকট্রনকে আপনি এদিকে পাবেন না, এখানে ইলেকট্রন নেই, এখানে পাবেন না, এখানে ইলেকট্রন নেই। সকিনার বাড়ি জরিনার বাড়িতে ইলেকট্রন পাবেন না, ইলেকট্রনকে পাবেন আপনি এই ছিদ্রের মধ্যে। এই ইলেকট্রনকে যেখানে পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি ইলেকট্রনের অবস্থান। তাহলে একটু করে আমি লিখছি, ইলেকট্রনকে যেখানে পাবো, আমি কোথায় পাবো তাহারে, আমার মনের মানুষ যে রে। তাহলে ইলেকট্রনকে পাবো যেখানে, ইলেকট্রনকে যেখানে পাবো সেটাকে আমরা বলছি কি জানো, সেটাকে বলছি অবস্থান, পজিশন। আর সেটাকে প্রকাশ করছি ডেল এক্স দিয়ে। সো ডেল এক্স হচ্ছে অবস্থান, ইলেকট্রনকে যেখানে পাওয়া যায়। সো ইলেকট্রনকে তো এই ছিদ্রের মধ্যেই পাবো, এই ছিদ্রের বাইরে তো ইলেকট্রন যাচ্ছে না, ইলেকট্রন তো সব এই ছিদ্র দিয়ে যাচ্ছে। কাজেই এই ছিদ্র ডেল এক্স সমান এ বলতে পারি। কাজেই এর পরিবর্তে আমি ডেল এক্স বসিয়ে দিতে পারি। ডেল এক্স বলতে অবস্থান বলতে পারি, তাহলে অবস্থান বা ডেল এক্স। তাহলে ইলেকট্রনের অবস্থান দেখো না ভালো করে, ইলেকট্রন তো এই ছিদ্রের মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে, কাজেই একে বলতে পারি ডেল এক্স, কারণ ইলেকট্রনকে যেখানে পাবো সেই অবস্থানকে বলছি ডেল এক্স। শেষ। এরপর আসো সাইন থিটা সমান এন, ল্যামডার পরিবর্তে বসাতে পারি এইচ ডিভাইডেড বাই ভরবেগ পি। একটু আগে দেখেছি ল্যামডা সমান এইচ ডিভাইডেড বাই ভরবেগ পি, ডি ব্রকলির সূত্র ছিল, এইচ ডিভাইডেড বাই এম ভি ছিল ডি ব্রকলির সূত্র, ওইটাই বসিয়ে দিলাম। শেষ। দেখো না শেষ, সবাই বলো শেষ। কি শেষ দেখো ভালো করে, এই যে দেখো এখান থেকে আমরা বলতে পারি, এই যে পিকে যদি তুমি এ পাশে পাঠিয়ে দাও তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো। আমরা যদি আরেক লাইন করি, পিকে যদি এ পাশে পাঠিয়ে দিই, ডি ব্রকলির সূত্র সরি হাইজেনবার্গের সূত্র চলে আসে, ডেল এক্স, পিকে পাঠিয়ে দিলাম, পি সাইন থিটা আছে, সাইন থিটা রেখে দিলাম, সমান হচ্ছে এন এইচ। এন এর মান হচ্ছে 1 2 3। তাহলে এনকে যদি মুছে দিই তাহলে অবশ্যই আমি কাকে মুছে দিচ্ছি, এনকে মুছে দিচ্ছি। তার মানে আমি এই যে 2h 3h 4h এই জিনিসটাকে মুছে দিচ্ছি। তার মানে আমি যদি এনকে মুছে শুধু এইচকে লিখি তাহলে অবশ্যই কোনটা বড় হবে, ওইটা বড় হবে অথবা সমান হবে। কেন? ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এন এর মান যদি 1 হইতো, এন এর মান 1, তাহলে এন এর মান 1 বসায় দাও, তাহলে 1 বসাইলে এই পুরা জিনিসটা এইচ এর সমান হতো। কিন্তু এন এর মান যদি 2 বসাও তাহলে 2h, তো 2h বড় না 1h বড়? 2h বড়, তার মানে এটা বড় হয়ে যাবে না। আমি তো 2h লিখি নাই, আমি শুধু h লিখছি, তাহলে এটা বড় হয়ে যাবে। 3h হলে বড় হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। তো এটাকেই বলছি আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র। তোমার বই খুলো, তুমি দেখতে পাবা হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র বলা হচ্ছে এটাকে। যদিও তার এখানে ডেল দিয়েছে, ডেল মানে ভরবেগের পরিবর্তন। একই কথা, তুমি ডেল না দিলেও হবে, ডেল দিলেও হবে। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। আমি যদি আরও সময় পেতাম, আরও বিস্তারিত বুঝাতাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি খুব বিস্তারিত বলতে পাইনি, আমি হালকা করে বলে গিয়েছি। বুঝাতে পারছি? সো তোমরা যারা এই এন এর বিষয়টা বুঝো নাই, এনকে তুলে দিলে কিভাবে এটা বড় হয়, তোমরা একটা কাজ করো, এন এর মান একবার 1 বসাও, একবার 2 বসাও, একবার 3 বসাও, বসায় বসায় তোমরা করে দেখো, এটা তোমরা বুঝে যাবা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র পড়ে ফেললাম। এবার হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রের ফিলিংস দেবো তোমাদেরকে, বাংলা ফিলিংস, যে হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রের ফিলিংসটা কি। তার আগে একটা কথা বলে নিই, ভালো করে খেয়াল করো সবাই, খুব ভালো করে খেয়াল করো। ভাইয়া ডেল এক্সকে কি বলছি? অবস্থান বলছি, অবস্থান। ডেল পিকে কি বলছি? ভরবেগ বলছি, ভরবেগ। এই যে দেখো, অবস্থান যদি নিশ্চিত হয়ে যায়, ভরবেগ অনিশ্চিত হয়ে যাবে, ভরবেগ নিশ্চিত হলে অবস্থান অনিশ্চিত হয়ে যাবে। এবং এই বিষয়টা কে বলছি? অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তা, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তো এই ব্যাপারটা কখনোই তুমি এই ইকুয়েশন দিয়ে বুঝতে পারবা না। এই ব্যাপারটা বুঝতে হবে তোমাকে ইলেকট্রনের কিছু উদাহরণ দিয়ে। তো ইলেকট্রনের উদাহরণ দিয়ে তোমাকে যদি বোঝাতে চাই তাহলে তুমি বুঝে যাবে। তো ইলেকট্রনের উদাহরণ দিয়ে যখন বোঝাতে যাব বুঝতে পারবে, কিন্তু সময় স্বল্পতার কারণে ইলেকট্রনের উদাহরণগুলো দেওয়া যাচ্ছে না। কারণ ইলেকট্রনের উদাহরণ দিয়ে মান দিয়ে ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবা ইলেকট্রনের অবস্থান নিশ্চিত করতে গেলে ভরবেগ কীভাবে অনিশ্চিত হয়ে যায়। আর এখন তোমাকে ছোট্ট করে একটা ফিল দিচ্ছি হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির, ছোট্ট করে একটা ফিল দিচ্ছি। চল আমরা সবাই পুকুরে নেমে যাব এই শীতের মধ্যে। সবাই পুকুরে রেডি তো? সবাই একটু কমেন্টে জানো তো। আমরা সবাই এখন পুকুরে ঝাঁপ দিব, ঝাঁপ, পুকুরে ঝাঁপ দিব। সবাই আসো পুকুরে, আসো পুকুরে, সবাই আসো পুকুরে, আসো পুকুরে, পুকুরে নামবো এখন। কাপড় চোপড় খুলো, পুকুরে নামবো এখন, পুকুরে। রেডি সবাই? পুকুরে নামবো হাইজেনবার্গের অনিশ্চয়তার ফিলিংসের জন্য। এখন পুকুরে নেমে যাবো আমরা সবাই, পুকুরে। ওকে আসো, রেডি? শীতের মধ্যে, কিন্তু শীতের মধ্যে ভাই।
ওকে, পুকুরে যে নামবো, পুকুরে আমরা একটা কাজ করব। আমরা করব কি জানো? দেখো সবাই, পুকুরের মধ্যে নামবো আমরা এখন। দুইটা জুতা নাও, জুতা, স্যান্ডেল নাও, নিলাম। দুইটা স্যান্ডেল নিলাম বা জুতা নিলাম। একটা জুতাকে এই হাতের মধ্যে ঢুকাও, আর একটা জুতাকে হাতের মধ্যে ঢুকাও। ফ্রেশ জুতা নাও, ফ্রেশ জুতা হাতের মধ্যে ঢুকাইতে হবে। সো দুইটা ফ্রেশ জুতা নিলাম, দুইটা জুতা নিয়ে দুই হাতের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার দুই হাতের মধ্যে দুইটা জুতা ঢুকিয়ে এবার আমরা পুকুরে নেমে যাব। সবাই পুকুরে আসো, পুকুরে। পুকুরে নেমে গেলাম, এখন আমি পুকুরে। সো পুকুরের মধ্যে মাছ আছে, এখন মাছ ধরবো আমরা। পুকুরের মধ্যে মাছ আছে, এখন মাছ ধরতে হবে আমাকে। সো সবাই দুই হাতে দুইটা জুতা নাও, নিলাম। এবার জুতা দিয়ে আমরা মাছটাকে ধরবো, জুতা দিয়ে আমরা মাছটাকে ধরবো। সো ফিলিংস দিচ্ছে তোমাদেরকে, ভালো করে খেয়াল করো। এই যে দেখো মাছ, এই যে মাছ, এই যে মাঝখানে মাছ আছে, দেখো মাঝখানে মাছ আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাঝখানে একটা মাছ আছে, এই যে মাছ, এই যে মাছ। আর আমার দুই হাত হচ্ছে এই জায়গায়। তাহলে দেখো আমি মাছের অবস্থান নিশ্চিত করলাম, মাছ মাঝখানে আছে, মাঝখানে। তার মানে মাছের অবস্থান নিশ্চিত। এখন মাছের অবস্থা আমি দেখতে পাচ্ছি, মাছের অবস্থান নিশ্চিত। কিন্তু আমার হাত এখনো ভরবেগ পায় নাই, তার মানে ভরবেগ এখনো নিশ্চিত হয় নাই। এবার আমি করব কি? এবার আমি মাছের অবস্থান নিশ্চিত করে দুই জুতা দিয়ে মাছটাকে ধরবো, এভাবে করে ধরবো। যেইমাত্র দুইটা জুতা দিয়ে আমি যেইমাত্র দুইটা জুতা দিয়ে মাছকে ধরতে যাব, মাছ ফুরুত করে নিচে গলে যাবে। এই ফুরুত করে যদি মাছ নিচে গলে যায়, মাছের অবস্থান অনিশ্চিত হয়ে যায়, তখন ভরবেগটা নিশ্চিত হয়। দেখো তুমি ভালো করে, মাছটাকে নিশ্চিত করলাম। এবার ভরবেগ, এই যে ভরবেগ দিচ্ছি, এই যে তুমি যখন এটাকে গতিশীল করবা, এটা ভরবেগ পাবে। এবার তুমি ভরবেগ দিয়ে দাও, ভরবেগ দিলে মাছ ফুরুত করে গলে যাবে, তখন মাছের অবস্থান অনিশ্চিত হয়ে যাবে। তাহলে ভরবেগ নিশ্চিত করতে গেলে অবস্থান অনিশ্চিত হয়ে যায়। আবার অবস্থান যদি নিশ্চিত করে ফেলে, এই যে মাছ মারতে গেলে কিন্তু নাই, অনেকটা মশা মারার মতো। আমরা যখন মশার অবস্থান নিশ্চিত করি, তখন কিন্তু আমাদের হাত অনিশ্চিত বা ভরবেগ অনিশ্চিত। এবার মারতে গেলে মশা নাই, তখন মশার অবস্থান অনিশ্চিত হয়ে যায়। তার মানে তুমি যদি অবস্থানকে নিশ্চিত করে ফেলো, তোমার ভরবেগ কিন্তু অনিশ্চিত। ভরবেগকে নিশ্চিত করে ফেললে অবস্থান অনিশ্চিত। এই যে মাছের কাহিনী, এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বা প্রিন্সিপাল। তো এটা আসলে জাস্ট ফিলিংস আর কি, একটা ফিলিংস তোমাদেরকে দিয়েছি। বাট এটা রিয়েল ফিলিংসটা পাওয়া যায় ইলেকট্রন থেকে। ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকতে পারে না, এখান থেকে এটা রিয়েল ফিলিংসটা পাওয়া যায়, যে ইলেকট্রন কেন নিউক্লিয়াসে থাকে না। আমরা কিন্তু হাইজেনবার্গের অনিশ্চয়তা দিয়ে প্রমাণ করি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকে না সেটা। সো তোমাদেরকে হয়তো সময় পেলে এই জিনিসটা পড়াবো। সো আমরা মোটামুটি অনেক দূর এগিয়ে গেলাম। এখন আমরা একটা লাস্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে যেটার জন্য আমাদের বাবা আইনস্টাইন নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেই টপিকটা পড়াবো এখন। তার আগে একটু করে বিরতি, বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পরে। তোমরা দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সো একটু করে আবার রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে, এই চ্যাপ্টারের চ্যাপ্টার ম্যাপটা কী ছিল? রিলেটিভিটি, কোয়ান্টাম ফিজিক্স, রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম ফিজিক্স। গতদিন আমরা আলোচনা করেছি রিলেটিভিটি নিয়ে, আর আজকে আমরা আলোচনা করেছি রিলেটিভিটি প্লাস কোয়ান্টাম ফিজিক্স নিয়ে, অর্থাৎ ডি ব্রগলি প্লাস হাইজেনবার্গ নিয়ে। সো এখন আমাদের বাকি আছে কোনটা? কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্সের কোনটা? ফটো ইলেকট্রিক ইফেক্ট, এক্স রে এবং ব্ল্যাক বডি রেডিয়েশন। সো আজকে আমরা কোনটা পড়বো? আজকে আমরা পড়বো ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়লে আমাদের কি হবে? পরীক্ষায় পাশ করতে পারবো, ভালো করতে পারবো। আর কি হবে? এক্স রে পড়া হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট যা, এক্স রে হচ্ছে তার বিপরীত। সো তুমি কি এখন সিদ্ধান্ত নাও, তুমি ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়বা নাকি পড়বা না? যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তে যাই, তাহলে আমরা জানতে পারবো কেন আইনস্টাইনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়তে যাই, তাহলে আমরা জানতে পারবো এক্স রে কীভাবে করা হয়। এখন সিদ্ধান্ত তোমার, ফটো ইলেকট্রিক ইফেক্ট তুমি মনোযোগ দিয়ে পড়বে নাকি পড়বে না। মাত্র 5 মিনিট পড়াবো, ফটো ইলেকট্রিক ইফেক্ট একদম ক্লিয়ার ইনশাল্লাহ। সো ভালো করে খেয়াল করো। ফটো ইলেকট্রিক ইফেক্টটা সহজ, 1 নাম্বার কথা। ফটো ইলেকট্রিক ইফেক্টটাতে আমরা দেখতে পাবো জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, লাইফ ওকে, এই ধরনের চ্যানেলগুলা মোটিভেশন পায় কোথায়? ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে। তোমাদেরকে প্রশ্ন করলাম, জি বাংলা, স্টার প্লাস, স্টার জলসা, লাইফ ওকে,
এরা এত দিনের পর দিন, রাতের পর রাত এত লম্বা লম্বা নাটক যে বানায়, এই নাটক বানানোর মোটিভেশন পাই কোথায় থেকে? ফটোইলেকট্রিক ইফেক্ট। তুমি দেখতে পারো এমন এমন অনেক নাটক শুরু হয়েছে, এমন এমন অনেক সিরিয়াল শুরু হয়েছে, তোমার দাদার আমলে, তোমার দাদা আজ নেই, নাটক আছে, তুমি হয়তো একদিন নাই হয়ে যাবে, নাটক থাকবে, সূর্য ডুবে যাবে, সূর্য আবার উঠবে, নাটক শেষ হবে না। ওই নাটকের নায়িকার ছেলে, ছেলের নায়ক আবার ছেলের নাতি, নাতির পুতি, পুতির সুতিও আবার কি করবে, অভিনয় করবে, তবুও নাটক শেষ হবে না। সেই যে চিরন্তনকালে যে নাটকগুলো চলতে থাকে, এমন একজনের সাথে একজনের যে ঝগড়া হতে থাকে, এই মোটিভেশনটা পাই কোথায় থেকে? ফটোইলেকট্রিক ইফেক্ট থেকে। আমরা কি মিস করবো সেটা? শুরু করি। ফটোইলেকট্রিক ইফেক্ট ভালো করে খেয়াল করো। ফটোইলেকট্রিক ইফেক্ট, ওকে। সো ফটোইলেকট্রিক ইফেক্ট খুব ইম্পর্টেন্ট। এখানে আমাদের বিজ্ঞানীদের জি বাংলা চলতে থাকবে। ফটোইলেকট্রিক ইফেক্ট খুবই মজার একটা টপিকস, কিন্তু এটা খুবই মজার। ফটোইলেকট্রিক ইফেক্ট বা অ্যাকশন বলা যায় ফটোইলেকট্রিক ইফেক্ট। 1905 সালে এটা দিয়েছিল, এটা 1905 সালে আইনস্টাইন দিয়েছিল এটা, এবং এর জন্য তিনি 16 বছর পরে 1921 সালে গিয়ে তিনি কি পেয়েছেন? নোবেল প্রাইজ পেয়েছেন। এই ফটোইলেকট্রিক ইফেক্টের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। সো ফটোইলেকট্রিক ইফেক্ট, হোয়াট ইজ ফটোইলেকট্রিক ইফেক্ট? ফটোইলেকট্রিক ইফেক্টটা কি? শুরুতেই যদি বলি ফটোইলেকট্রিক ইফেক্টটা কি, সোজা বাংলায় বাংলা ফিলিংস তোমাদেরকে আগে দিয়ে দিই। ফটোইলেকট্রিক ইফেক্টের বাংলা ফিলিংস, এই যে বিএফ, ফটোইলেকট্রিক ইফেক্টের বিএফ হচ্ছে, ফটোইলেকট্রিক ইফেক্টের বিএফ হচ্ছে ফেলবো ফোটন। বের হবে, হবে না কে? ইলেকট্রন। এটাই হচ্ছে বাংলা ফিলিংস। ফেলবো ফোটন, বেরোবে ইলেকট্রন, ফেলবো ফোটন, বেরোবে ইলেকট্রন, ফেলবো ফোটন, বেরোবে ইলেকট্রন। প্রোটন নয়, প্রোটন নয়, ফোটন, 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 বেরোবে ইলেকট্রন। এটা হচ্ছে ফটোইলেকট্রিক ইফেক্টের বাংলা ফিলিংস। তোমাকে যদি আজকে হয়েছে একটা, আজকে যে নবজাতক জন্মগ্রহণ করেছে, তাকে তোমার বুঝাইতে হবে ফটোইলেকট্রিক ইফেক্ট কি। তুমি তাকে বলবে, বাবু, ও বাবু, বাবু দেখো না, ফেলবো ফোটন, বেরোবে ইলেকট্রন, এটা ফটোইলেকট্রিক ইফেক্ট। ও বলবে, ও কান্না করবে, কান্না করা দ্বারা বুঝতে হবে যে ও বুঝতে পারছে। ঠিক আছে, তাহলে এবার আসো ফটোইলেকট্রিক ইফেক্টটা বাংলা ফিলিংসটা আমরা দেখেছি, এবার দেখবো ফটোইলেকট্রিক ইফেক্টটা কি, গ্রাফিক্যাল ফিলিংস। এবার আসো জিএফ, বিএফ দেখলাম, এবার জিএফ দেখবো। জিএফ মানে কি রে? গ্রাফিক্যাল ফিলিংস। এবার দেখো গ্রাফিক্যাল ফিলিংস, সো গ্রাফ দিয়ে দেখাবো সেটা। গ্রাফিক্যাল ফিলিংসটা ভালো করে খেয়াল করো। গ্রাফিক্যাল ফিলিংসটা হচ্ছে, আমরা দুটা প্লেট নিব, এই একটা প্লেট, এই আরেকটা প্লেট। এরপর দুইটা প্লেট নেওয়ার পর তাদেরকে যুক্ত করে দিব একটা ব্যাটারির সাথে। সো একটা ব্যাটারির সাথে তাদেরকে যুক্ত করে দিব। সো একটা ব্যাটারির সাথে তাদেরকে যখন যুক্ত করব, তখন ব্যাটারির পজিটিভ প্রান্ত পজিটিভ চার্জ সাপ্লাই দিবে, নেগেটিভ প্রান্ত নেগেটিভ চার্জ সাপ্লাই দিবে। এজ এ রেজাল্ট এই প্লেট পুরোটা পজিটিভ চার্জে চার্জিত হবে, এই প্লেট পুরোটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। ফলে এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এবার আমরা ফেলবো ফোটন। এখন আমরা ফোটন ফেলছি, দেখো এই যে ফোটন মানে লাইট, এই প্লেটের উপরে লাইট ফেলবো, নেগেটিভ প্লেটের উপর লাইট ফেলবো। সো আমরা লাইট ফেলছি, লাইট, লাইট মানে কি রে? ফোটন। সো আমরা ফোটন ফেলছি নেগেটিভ প্লেটের উপরে। তাহলে বললাম ফেলবো ফোটন, আমরা কি ফেলছি? ফোটন ফেলছি। আর ফোটন, সো ফোটনের শক্তিকে আমি লিখে দিচ্ছি, কথাগুলো আমি লিখে দিচ্ছি, না লিখলে হবে না। এক্সপ্লেইন, দেখো এক্সপ্লেইন, এক্সপ্লেনেশনটা ভালো করে খেয়াল করো, এক্সপ্লেনেশন। সো এক্সপ্লেনেশনটা ভালো করে খেয়াল করো, আমি লিখে দিচ্ছি যে যখন নেগেটিভ প্লেটে ফোটন ফেলবো, তখন প্লেটের ইলেকট্রন ফোটনের শক্তি ই সমান এইচএফ লাভ করবে। যখন আমি নেগেটিভ প্লেটের উপর ফোটনটাকে ফেলবো, তখন ওই প্লেটের ইলেকট্রনটা ফোটনের শক্তি গেইন করবে, এই সমান এইচএফ। ইলেকট্রন মামু শক্তি, উচ্চ শক্তি পেয়ে, উচ্চ শক্তি কেন বললাম জানো? ফোটনের শক্তি অনেক বেশি, ফোটনের শক্তি অনেক বেশি, ফলে ইলেকট্রন মামু উচ্চ শক্তি পেয়ে, হাই এনার্জি পেয়ে, ইলেকট্রন মামু হাই এনার্জি পেয়ে নেগেটিভ প্লেট থেকে
পজিটিভ প্লেটে জাম্প করবে, জাম্প করবে, জাম্প করবে, কিভাবে জাম্প করে জানো? এই যে জাম্প করছে, কিভাবে করছে? জাম্প করছে, হ্যাঁ জাম্প করবে। সো দেখো নেগেটিভ প্লেট থেকে জাম্প করবে, ডিসিউ করে এখানে জাম্প দিয়ে দিল, এই যে জাম্প করছে। কে জাম্প করছে? এটা ইলেকট্রন মামু জাম্প করছে। সো ইলেকট্রন মামু এবার জাম্প করছে পজিটিভ প্লেটে। যখন ইলেকট্রন মামু নেগেটিভ থেকে পজিটিভ প্লেটে জাম্প করা শুরু করবে, শুধু কি মামু একটা নাকি রে? মামুর দল, এটা কিন্তু মামু নয়, মামুর দল, ইলেকট্রন মামুর দল, অথবা ইলেকট্রন মামু বৃন্দ মণ্ডলী গণ, ইলেকট্রন মামু গণ, ইলেকট্রন মামু বৃন্দ অথবা মণ্ডলী যখন জাম্প করবে, ইলেকট্রন মামু উচ্চ শক্তি পেয়ে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে জাম্প করবে। এতে কি হবে? তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। শেষ, তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। সো কারেন্ট পাওয়া যাবে। সো দেখো তো ভালো করে, ফোটন দিয়ে কি তৈরি করলাম আমরা? তড়িৎ প্রবাহ তৈরি করেছি। এই ঘটনাকে, এই ফেনোমেননকে আমরা বলছি ফটো দিয়ে ইলেকট্রিক তৈরি করার কারণে ফটো ইলেকট্রিক ক্রিয়া, অ্যাকশন বলছি অথবা ইফেক্ট বলছি। সো হোয়াট ইজ ফটোইলেকট্রিক অ্যাকশন বা ক্রিয়া? ফটোইলেকট্রিক অ্যাকশন বা ক্রিয়া হচ্ছে যখন কোনো একটা নেগেটিভ প্লেটে ফোটন ফেলবো, তখন ইলেকট্রনরা ফোটনের উচ্চ শক্তি পেয়ে নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটে লাফ দিবে, জাম্প করবে। এতে আমার ইলেকট্রিসিটি পাওয়া যাবে। ফোটন দিয়ে ইলেকট্রিসিটি তৈরি করার এই ঘটনাকে বলছি ফটোইলেকট্রিক অ্যাকশন। বেশি কথা বলে লাভ নাই, একটা কথাই শেষ, যথেষ্ট হবে। শেষ করে দিচ্ছি, আর মাত্র 2 মিনিট। আর মাত্র 2 মিনিট কি দিবে না? আচ্ছা যাও, 2 মিনিট না, 1 মিনিট 50 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড, 1 মিনিট 50 সেকেন্ড। ওকে, সেবার ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। সো বিজ্ঞানীরা দেখতে পেয়েছে, মানে আমি তোমাদেরকে জি বাংলার যে ঘটনা, সে ঘটনাটা দেখাচ্ছি, জি বাংলার ঘটনা সেটা দেখাচ্ছি। আইনস্টাইন 3টা অবজারভেশন করেছেন। আইনস্টাইন কয়টা অবজারভেশন করেছেন? 3টা অবজারভেশন করেছেন। আইনস্টাইনের 1 নম্বর অবজারভেশন ছিল, ইলেকট্রন জাম্প করবে কিনা সেটা তীব্রতার উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? কম্পাঙ্কের উপর নির্ভর করে। ব্যাস, আর পড়াবো না, শেষ আজকে। 3টাকে একটাই লিখে দিছি। দেখো, ইলেকট্রনটা তুমি ফোটন ফেললে ইলেকট্রন বের হবে না। ফোটন ফেললাম, ইলেকট্রন বের হবে না। ফেলবো ফোটন, ইলেকট্রন বের হবে, ইলেকট্রন না, সব সময় না। এটা ডিপেন্ড করবে কম্পাঙ্কের উপরে। যদি তাকে একটা নির্দিষ্ট মানের কম্পাঙ্ক দেওয়া হয় তাহলে সে বের হবে, এর নিচে দেওয়া হলে বের হবে না। ফর এক্সাম্পল, একটা ইলেকট্রনের জন্য 20 কম্পাঙ্কের দরকার, তাকে তুমি 19 দিয়েছো, সে বের হবে না। মামু একটা কম আছে আর কি, 1 টাকা মাফ করে দেন। ওই তোমরা বলো না, বাসওয়ালাকে বলো না, মামা 1 টাকা মাফ করে দেন, সে কিন্তু মাফ করবে না। তাহলে তোমার 20 দরকার, 20 দিতে হবে। তাহলে সে কম্পাঙ্কের উপর নির্ভর করে। একটা নির্দিষ্ট কম্পাঙ্কের নিচে আলো ফেললে সে বের হবে না, বরঞ্চ এর উপরে ফেলতে হবে, এবং এটা তীব্রতার উপর ডিপেন্ড করে না। তুমি মনে করো, তুমি বলতেছো মামা আমার তো 1 টাকা কম আছে, 19 টাকা নেন। মামা বলছে না, হবে না। আমি বললাম যে মামা আমার নাই তো, কি করবো বলেন না মামা, 19 টাকা নেন না। না, হবে না। আচ্ছা মামা একটা কাজ করেন, মামা এই যে আমার হেডফোন না, আমার হেডফোনটা খুলে আপনাকে দিলাম। না, হবে না। তার মানে তুমি যদি বলো যে কম্পাঙ্ক তুমি কম দিয়েছো, কম্পাঙ্ক তুমি 19 দিয়েছো, তারপর তুমি যতই তীব্রতা বাড়াও না কেন, তীব্র করে দিচ্ছ, ফোটনটাকে তীব্র করে দিচ্ছ, তীব্র ফোটন ফেলছো, ইলেকট্রন তুমি বের হো, যতই তীব্র করো না কেন, লাভ নাই। তাহলে তুমি তীব্রতা বাড়ালে কমালে লাভ নাই। তোমার যে পরিমাণ কম্পাঙ্ক দরকার ওই পরিমাণ কম্পাঙ্ক দিলে সে বের হবে। তাই আইনস্টাইন বলছে এটা তীব্রতার উপর নির্ভর করে না, এটা কম্পাঙ্কের উপর নির্ভর করে। এটা তীব্রতার উপর নির্ভর করে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে। তাই আমার ফর্মুলাটা হবে কি জানো? তাই আমার ফর্মুলাটা হবে ই সমানুপাতিক তীব্রতা নয়। আমার ফর্মুলাটা হবে ই সমানুপাতিক
কম্পাঙ্ক। দাও তুলে পাল নয়, দাও তুলে সমানুপাতিক ধ্রুবক। তাহলে সমানুপাতিক ধ্রুবক তুলে দিলে একটা ধ্রুবক দিব, এটাকে আমরা প্লাঙ্কের ধ্রুবক এইচ বলি, কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি এফ। এই যে ই সমান এইচ এফ, এটাই হচ্ছে ফটোইলেকট্রিক অ্যাকশনের সূত্র। সো ফটোইলেকট্রিক অ্যাকশনের মাধ্যমে এই ফর্মুলাটাই আমরা প্রমাণ করি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শক্তিটা কার উপর ডিপেন্ড করে? কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে না? তীব্রতার উপর ডিপেন্ড করে না। তো ভাইয়া জি বাংলা একটা কথা বলছিলেন যে, কেন জি বাংলার কথাটা বলেছিলেন? কারণ হচ্ছে যারা ওয়েব ফিজিসিস্ট ছিল, যারা মনে করতো আলো হচ্ছে তরঙ্গ, আলো হচ্ছে তরঙ্গ, তারা মনে করতো দুনিয়াতে এই যে তরঙ্গ কিন্তু তীব্রতার বিস্তারের সমানুপাতিক। তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় কি আমরা দেখি তরঙ্গের সবকিছু তীব্রতার উপর ডিপেন্ড করে, তীব্রতার উপর ডিপেন্ড করে। তো যারা তরঙ্গে বিশ্বাসী ছিল, তরঙ্গ, তারা যারা মনে করতো ফোটন হচ্ছে একটা তরঙ্গ বা লাইট হচ্ছে তরঙ্গ, তো তারা বলেছিল যে এটা তীব্রতার উপর নির্ভর করবে। কিন্তু দেখা যাচ্ছে এটা তীব্রতার উপর নির্ভর করছে না। তার মানে কারা বাস খেয়ে গেল? যারা ওয়েব ফিজিসিস্ট ছিল, যারা মনে করতো, মনে প্রাণে বিশ্বাস করতো আলো হচ্ছে ওয়েব, আলো হচ্ছে ওয়েব, আলো হচ্ছে তরঙ্গ, তারা বাস খেয়ে গিয়েছে। কারণ যদি এটা তরঙ্গ হতো, আলো যদি তরঙ্গ হতো, তাহলে এটা তীব্রতার উপর নির্ভর করতো, কিন্তু করে না, এটা কম্পাঙ্কের উপর নির্ভর করে। তো তোমাদেরকে একটা কথা বলেছিলাম ভৌত আলোক বিজ্ঞানে, মনে পড়ে কিনা দেখো, ভৌত আলোক বিজ্ঞানে একটা কথা বলেছিলাম, ফটোইলেকট্রিক অ্যাকশন আলোর তরঙ্গ ধর্মকে অস্বীকার করে আর আলোর কণা ধর্মকে স্বীকৃতি দেয়। এই যে দেখো, ফটোইলেকট্রিক অ্যাকশন কিন্তু আলোর তরঙ্গ ধর্মকে অস্বীকার করেছে। যদি আলো তরঙ্গ ধর্ম দেখা যেত তাহলে এটা তীব্রতার সমানুপাতিক হইতো, কিন্তু কম্পাঙ্কের সমানুপাতিক। দুঃখিত। সো কম্পাঙ্ক দ্বারা বোঝে এটা কি? কণা ধর্ম। আবার এমন কিছু ঘটনা আছে যারা আলোর কণা ধর্মকে অস্বীকার করে, তারা বলে আলো হচ্ছে তরঙ্গ, যেমন ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন। পরবর্তীতে আমরা তোমাদেরকে বলেছিলাম আলো তরঙ্গ না, কণাও না, আলো হচ্ছে দ্বৈত ধর্ম, যার সাথে ইন্টারাকশন করতে যাবে সেই ধর্মটা প্রকাশ করবে, এটা তোমাদেরকে বলেছিলাম পরবর্তীতে। সো এটা ছিল আমাদের ফটোইলেকট্রিক অ্যাকশনটা। এবং এক্স রেটা হচ্ছে এটার বিপরীত। এক্স রের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফেলবো ইলেকট্রন, বের হবে ফোটন, এটা হচ্ছে এক্স রে। এই ফোটনটা কি? ফোটনটা বিভিন্ন ধরনের হয়। ফোটনটা হয় ইউবি রশ্মিও একটা ফোটন, গামা রশ্মি একটা ফোটন, এক্স রেও একটা ফোটন। তো আমার এক্স রের ক্ষেত্রে দেখা যায় কি ইউবি বের হয় না, এক্স রে বের হয় না, গামা বের হয় না, এক্স রে বের হয়। তার মানে ফেলবো ইলেকট্রন, বের হবে এক্স রে বা ফোটন। আমাদের বডিতে ইলেকট্রন চালনা করবে বা ইলেকট্রন ফেলার মাধ্যমে কি বের করব? আমরা এক্স রেকে বের করব এবং ওই এক্স রেটা আমাদের বডিতে যাবে। তাহলে আমরা ইলেকট্রনকে ফেলবো, এক্স রে বের হবে, ওই এক্স রেটা আমাদের বডিতে নিয়ে যাব। এভাবে করে এক্স রে কাজ করে। দেখো, একটা লাইভ ক্লাসের সময় খুবই অল্প থাকে, তাই সবকিছু হয়তো পড়ানো সম্ভব হয় না। আমি তোমাকে মূল জিনিসগুলো বলেছি। আমার এই মূল জিনিসগুলো দিয়ে যদি তুমি তোমার বই রিডিং পড়ো, তুমি বুঝে যাবে সবকিছু। কিন্তু যদি তোমার মূল জিনিস জানা না থাকে, সদয় পড়তে পারো, কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তোমাদের জন্য সুসংবাদ, আমি জানিয়ে দেবো তোমাদেরকে সেটা। তোমরা আমাকে অনেকেই বলেছো ভাইয়া পেইড কোর্স শুরু করতেই হবে, না করলে হবে না। তো আমি ডিসিশন নিয়েছি, তোমরা যখন এতই করে চাচ্ছ, হয়তো একটা ব্যাচ খোলা আমার জন্য পসিবল হবে, এর বেশি না। একটা ব্যাচ হবে আমার, কিন্তু একটা ব্যাচে 600 জন করে থাকে, কারণ আমার যে জুমের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি হচ্ছে 600-600-এর বেশি কিন্তু আমার জুমে হয় না। সো আমি তোমাদেরকে বলবো হয়তো একটা ব্যাচ খুলতে পারি, আমরা সিদ্ধান্ত নিব আজকে রাতেই, হয়তো একটা ব্যাচ খুলবো পেইড ব্যাচ, সেটাতে 600 স্টুডেন্ট থাকতে পারে। যদি তোমাদের কারো ভর্তি হওয়ার ইচ্ছে থাকে অবশ্যই আগে ভর্তি হয়ে যেও, কেননা অনেকেই বলছে আর কি, তো শেষের দিকে দেখা যাবে আর জায়গা পাবা না। ঠিক আছে? সো এটা আর কি। আর অবশ্যই আমাদের ফিজিক্সের সাথে বায়োলজির যে একটা ছিল, প্রথম দিকে 10 দিন আমরা বায়োলজি ক্লাস দিয়েছি, পরবর্তীতে ফিজিক্স ক্লাসের জন্য বায়োলজি ক্লাসগুলো দিই নাই। সামনে আবার তোমাদের বায়োলজি ক্লাস হবে, বায়োলজি ক্লাসগুলো নেবে ডক্টর সোহেল জাহেদ স্যার। সো বায়োলজির কোর্সটাও শুরু হয়ে যাবে, এই ব্যাপারটা আমরা গ্রুপে জানিয়ে দেবো। তোমাদেরকে গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। আর আজকে লাইভ ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দাও, মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।